সেটা কেটে ফেলতে হয়। রোগী চিল্লাবে, লাফাবে, কোনো সমস্যা নাই, তার জন্য তার সেটা রাখবে। প্রথম এটা শোল্ডার ডিসলোকেশন কারেকশন করতেছে, হ্যাঁ, এটারে হিপোক্রেটিক মেথড বলে, হিপোক্রেটিক মেথড। আচ্ছা, আমরা মূল পেজে যাই। আমাদের জানতে হবে প্রথম হোয়াট ইজ অর্থোপেডিক্স। হ্যাঁ, অনেক সময় বাই চান্স স্যার জিজ্ঞেস করে ফেলতে পারে যে অর্থোপেডিক্স এর মানেটা কি। ডেফিনেশনটা একেবারেই ধরবে না, ধরার কোনো চান্সই নেই, এমনি লিখে রাখছি। কিন্তু অর্থোপেডিক্স এর মানেটা কি এটা জানতে চাবে। অর্থ মানে হচ্ছে স্ট্রেইট, আর পেডিক্স মানে তোমরা সবাই জানো চাইল্ড। প্রথম দিকে যখন অর্থোপেডিক্স এর ডিভিশন হওয়া শুরু হলো, এখন আসো অর্থোপেডিক্স এর আমাদের মেইন হচ্ছে মাসকুলো স্কেলেটাল সিস্টেম নিয়ে, তাই না? মাসকুলো স্কেলেটাল, মাসেল আর হচ্ছে স্কেলেটন। স্কেলেটনের মধ্যে আমাদের মেইন জিনিসটা কি থাকে? বোনস। বোনস এর মধ্যে কি থাকে? দুইটা জিনিস, একটা হচ্ছে বোন সেল আর হচ্ছে ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। খুব ভালো করে খেয়াল করে, এগুলো না জানলে কিন্তু আমাদেরকে লজ্জা দিয়ে দিবে। মেইন কম্পোজিশন গুলো জানতে পারলে সবচেয়ে ভালো। বোন সেল এন্ড ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। বোন সেল সবাই জন্ম থেকে শিখে আসতেছো, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ফর্মিং সেল, মানে ওখান থেকে নতুন নতুন সেল ফরমেশন হয়। সেকেন্ডটা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইটটা হচ্ছে তোমার অস্টিওসাইটটা হচ্ছে ম্যাচিওর বোন সেল। অস্টিওক্লাস্ট হচ্ছে বোন রিজর্ভিং সেল, বোন সেলটাকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে, যেটাই বলো, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। তাহলে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর হচ্ছে অস্টিওক্লাস্ট। সাধারণত যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন অথবা লেট অ্যাডাল্টে আস্তে আস্তে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়ে, মানে বোন আস্তে আস্তে রিজর্ভ হতে থাকে, অথবা যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে পারে। তাহলে একটা হচ্ছে বোন ফর্মিং সেল, একটা হচ্ছে ম্যাচিওর বোন সেল, আর একটা হচ্ছে বোন রিজর্ভিং সেল। ওকে, বোন সেল গেল। তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স এর দুইটা মেইন কম্পোনেন্ট, যেটা মেইন সেটা সলিড, আর হচ্ছে আদার থাকে ওয়াটার 25%। সলিড 75%, ওয়াটার 25%। 75% সলিডের মধ্যে অর্গানিক এন্ড ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে। অর্গানিক হচ্ছে কোলাজেন, আর ইনঅর্গানিক হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, মেইনলি ক্যালসিয়াম ফসফেট, এটা মাথায় রাখতে হবে, ক্যালসিয়াম এন্ড ফসফেট। তাহলে অর্গানিক ইনঅর্গানিক ম্যাটেরিয়াল পারবা। কোলাজেনের টাইপ হচ্ছে 1, টাইপ 1 কোলাজেন। তোমরা কি এটা জানো? বেসমেন্ট মেম্ব্রেন হচ্ছে ফ্র্যাকচার ডিফাইন্ড অ্যাজ ব্রেক অর ব্রিচ, break or breach in the natural continuity of a living bone or cartilage, living bone or cartilage। তাহলে স্ট্রাকচারাল, আমার যে নর্মাল স্ট্রাকচার, নর্মাল অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, নর্মাল অ্যানাটমিক্যাল যে কন্টিনিউটি, সেখান থেকে যদি ব্রিচ অথবা ব্রেক হয় তাহলেই হবে ফ্র্যাকচার। সেটা কোথায় হইতে হবে? সেটা লিভিং বোনে হতে পারে। হ্যাঁ, তুমি ডেড বোনে ফ্র্যাকচার ভেঙে তো লাভ নাই, তাই না? ডেড বোন খুঁজে লাভ আছে? আমাকে বের করতে হবে অবশ্যই লিভিং বোনের যে কোনো প্যাথোলজি। স্ট্রাকচারাল ব্রেক অর ব্রিচ ইন দ্য ন্যাচারাল কন্টিনিউটি অফ আ লিভিং বোন অর কার্টিলেজ হচ্ছে ফ্র্যাকচার। ফ্র্যাকচারের পরপরই আসে ডিসলোকেশন। Dislocation defined as the total disruption of a joint and there is no remaining contact between two articular surface। আমার দুইটা জয়েন্টের মাঝখানে যেই সারফেসটা, সেটা থেকে সম্পূর্ণ সরে যাবে, দুইটা দুই দিকে চলে যেতে পারে, অবশ্যই জয়েন্টে হবে। অনেকেই ফ্র্যাকচারের ডেফিনেশনে জয়েন্ট নিয়ে আসো, অনেকে ডিসলোকেশনের ডেফিনেশনে ফ্র্যাকচার নিয়ে আসো। যেমন একটা রেডিয়াস অথবা আলনাতে ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, রেডিয়াস অথবা আলনা লং বোন ফ্র্যাকচার হয়েছে, তোমরা এটা অনেক সময় ডিসলোকেশনের এক্সাম্পলে দিয়ে দাও। ডিসলোকেশনের একমাত্র কখনোই লং বোনের ফ্র্যাকচার আসবে না, ডিসলোকেশন অবশ্যই জয়েন্টে হবে। বলেই দিছি যে জয়েন্ট, অবশ্যই ডিসলোকেশন আর সাবলাক্সেশন হবে জয়েন্টে।
যদি ডিসপ্লেসমেন্ট বলে তখন তুমি ফ্র্যাকচার টার্মটি ইউজ করতে পারো, সেটা ডিসপ্লেসড ফ্র্যাকচার অথবা আনডিসপ্লেসড ফ্র্যাকচার হতে পারে। ঠিক আছে, ডিসলোকেশন হচ্ছে কমপ্লিট or there is no remaining contact, complete disruption of the joint or no remaining contact between two articular surface, ডিসলোকেশন। সেটা যদি পার্শিয়াল হয় তখন হবে সাবলাক্সেশন, পার্শিয়াল হলে সাবলাক্সেশন। তোমাদের কি এই ক্লাসগুলো থার্ড ইয়ারে হয়েছিল? স্যার অল্প কিছু হয়েছিল, খুব কম স্যার। হয়েছিল। আমি কি কোনো ক্লাস নিয়েছিলাম? না স্যার। ঠিক আছে, ওকে। সাবলাক্সেশন হচ্ছে পার্শিয়াল ডিসরাপশন অফ জয়েন্ট। ডিসলোকেশনের ছোট ভাই হচ্ছে সাবলাক্সেশন। Defined as a partial disruption of joint, there is a partial or some contact between the articular surface. Okay, এখন আসো পরের টার্ম রিডাকশন। এটা হচ্ছে ট্রিটমেন্টের টার্ম, এতক্ষণ যা ছিল সব হচ্ছে প্যাথোলজিক্যাল টার্ম। ফ্র্যাকচার, ডিসলোকেশন, সাবলাক্সেশন আজীবন লাগবে, একেবারে মেডিকেল লাইফ, ইন্টার্ন লাইফ থেকে শুরু হবে জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন ডাক্তারি করবা এই টার্ম তোমার লাগবেই। সেটা তুমি যেই সাবজেক্টেই যাও, সেটা তুমি যেই কি বলো, যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তোমার কাছে কেস আসবেই, তোমাকে ডায়াগনোসিস লিখে অ্যাটলিস্ট রেফার করতে হবে। গাইনি বলো, মেডিসিন বলো, সার্জারি বলো। ফ্র্যাকচার, ডিসলোকেশন, সাবলাক্সেশন হচ্ছে রিডাকশন। ধরো ডিসলোকেশনটা কি বললাম, কমপ্লিট ডিসরাপশন অফ টু আর্টিকুলার সারফেস। আর ফ্র্যাকচার বললাম লস অফ অথবা ব্রেক অর ব্রিচ ইন দ্য ন্যাচারাল কন্টিনিউটি। এই যে দুইটা প্যাথোলজি, এই দুইটা প্যাথোলজি যে যেখানে ছিল, নর্মাল অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট যেভাবে ছিল সেখানে ফিরিয়ে নিয়ে আসার যে প্রসিডিউর, ওটাই হচ্ছে রিডাকশন। রিটার্নিং আ ফ্র্যাকচার অর ডিসলোকেশন টু ইটস অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট, টু ইটস নর্মাল anatomical alignment। অবশ্যই জানতে হবে রিটার্নিং অফ এ ফ্র্যাকচার অর ডিসলোকেশন টু ইটস নর্মাল anatomical alignment is called reduction। তাহলে তিনটা মেইন টার্ম জানতে পারলাম, একটা হচ্ছে ফ্র্যাকচার, একটা হচ্ছে ডিসলোকেশন, একটা হচ্ছে সাবলাক্সেশন, আর হচ্ছে ট্রিটমেন্টের জন্য আসছে রিডাকশন। সুন্দর কয়েকটা ছবি দেখা যাচ্ছে, এক্স-রে দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, প্রথম যেই ছবিটা, কেউ একজন বলো এটা আমার যে ডেফিনেশন গুলো বললাম ওটা কোনটার মধ্যে পড়বে? ডিসলোকেশন। প্রথমটা, আমি যেটাতে কার্সার পয়েন্ট ঘোরাচ্ছি। ফ্র্যাকচার। ফ্র্যাকচার। আচ্ছা, যে ডিসলোকেশন বলছো সে কেন ডিসলোকেশন বলছো, কোনো আইডিয়া? কি মনে হচ্ছে যে কেন ডিসলোকেশন মনে হচ্ছে তোমার কাছে? বলবা কিছু না লুকায় থাকবা? হ্যাঁ, আচ্ছা, স্যার হিউমারাস নিচের দিকে গেছে স্যার। নিচের দিকে গেছে, এটা তো হিউমারাসের শ্যাফট, তাই না? এটা হচ্ছে তোমার নেকের এখান থেকে ফ্র্যাকচার হয়েছে। আর এইটা হচ্ছে আমার জয়েন্ট, দেখছো? এটাকে সুন্দরভাবে গ্লেনয়েডটা দেখা যাচ্ছে। তো আমার হিউমারাসের হেডটা সুন্দরভাবে গ্লেনয়েডের মাঝামাঝি বরাবর বলতে পারো, সেখানে সুন্দরভাবে আছে, তার মানে তার জয়েন্টটা ভালো আছে। তার পাশের পিকচারটা দেখো, এই যে গ্লেনয়েড দেখছো, এই হচ্ছে আমার হিউমারাল হেড, আছে কাছাকাছি। there is no contact between two joint or two articular surface। তার মানে আমার এইটা হচ্ছে তোমার ডিসলোকেশন। ডিসলোকেশন। একেবারে সুন্দরভাবে বলে দেওয়া যায়, এটা হচ্ছে ডিসলোকেশন। প্রথমটা হচ্ছে ফ্র্যাকচার, এবং এই ফ্র্যাকচারটা তুমি বলতে পারো ডিসপ্লেসড ফ্র্যাকচার, কারণ আমার যেই কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট থেকে অনেকটাই সরে গেছে, এটাই আমরা কন্ট্যাক্ট ডিসপ্লেসড ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস বলতে পারি। আচ্ছা, তুমি তো জয়েন্টের কোনো সমস্যা না, তোমার জয়েন্টটা ভালো আছে না? তোমার জয়েন্টে যদি কোনো সমস্যা হয়, যদি দেখা গেল পার্শিয়ালি সরে গেছে, তখন আমি বলতে পারবো যে এটা সাবলাক্সেশন। কিন্তু পার্শিয়ালি সরে না, পার্শিয়ালি সরলে অবশ্যই তুমি সাবলাক্সেশন বলতা। এটা যেহেতু কমপ্লিট কন্ট্যাক্টের মধ্যে আছে, সেটা তুমি যখন এক্স-রে দেখতে 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 অভ্যস্ত হয়ে যাবো যে না এইটাই নর্মাল, তোমাকে সবসময় নর্মালটা চেক করতে হবে, তাইলে তুমি অ্যাবনর্মালটা ইজিলি বের করতে পারবা। তাহলে প্রথমটা হচ্ছে শুধুমাত্র ফ্র্যাকচার, সেটা তুমি ডিসপ্লেস বলতে পারো। দুই নাম্বারটা হচ্ছে ডিসলোকেশন, অফকোর্স শোল্ডার ডিসলোকেশন কমন, মোস্ট কমন, এটা তোমার করতে হবে, শোল্ডার ডিসলোকেশন না করলে পারা যাবে না। থার্ড যেটা, কোথায় সমস্যা সেটা বল, তোমাদের কোন জয়েন্টের সমস্যা?
থামবে স্যার। থামবের কোন জয়েন্ট মনে হচ্ছে এটা সমস্যাটা? মেটাকার্পোফ্যালেঞ্জাল জয়েন্ট। গুড। কে বলছো? তুমি তো বুঝতে পারছি তুমি কে। আমি তো তোমাকে কাউকে চিনি না এখন। এখন সবার রোল নাম্বার দেখে দেখে বলতেছি। এইটা একটা লস প্রজেক্ট বুঝছো, তোমরা যে সামনে নাই, আমি যে কিভাবে কার চেহারা চিনবো পরীক্ষার হলে, যে কারে কিভাবে হেল্প করবো, এটা সবচেয়ে খারাপ জিনিস হয়ে গেছে। এটা আমার কাছে দুঃখজনক। আগে তো ছেলেবেলা সব সামনে ছিল, এখন কাউকে চিনি না। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের মধ্যে। দেখো এখানে কিন্তু এখনো পিছনের কিছু অংশ কন্ট্যাক্টে আছে, ফুললি কন্ট্যাক্টলেস হয় নাই। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? সাবলেক্সেশন। সাবলাক্সেশন। তাহলে সাবলাক্সেশন অফ দ্য ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, ওকে। আবার লাস্টে পিকচারটা, এটা সম্পর্কে কে বলবা? এটা কি? ফ্র্যাকচার। ফ্র্যাকচার। আর কোনো ডায়াগনোসিস কারো কাছে? অন্য কোনো ডায়াগনোসিস আছে? একজন শুধু ফ্র্যাকচার বলছে। লোকেশন বোথ। Fracture and dislocation. Only dislocation or only fracture? Or বোথ। ডিসলোকেশন। both? দুইটাই আছে। হ্যাঁ, এটারে আমরা বলবো ফ্র্যাকচার ডিসলোকেশন। ফ্র্যাকচার ডিসলোকেশন এইটাও অনেক কমনলি নিয়ে আসে। ভিগারাস অথবা হাই এনার্জি ট্রমা যখন হয়, তখন শোল্ডার জয়েন্টও সরে যায়, পাশাপাশি ফ্র্যাকচার তো আসেই। তাহলে এটাকে আমরা বলবো ফ্র্যাকচার ডিসলোকেশন অফ দা রাইট হিউমেরাল হেড। ঠিক আছে, তুমি যত ভালো ডায়াগনোসিস করতে পারবা তত ভালো ট্রিটমেন্ট দিতে পারবা। ইন্টার্নশিপের সময় দেখবা যে আমাদের ট্রিটমেন্টের যে ড্রাগ গুলা, মেডিসিন একেবারে সিম্পল, একটা অ্যানালজেসিক প্রয়োজন, একটা মাসেল রিল্যাক্সেন্ট, নিউরোপ্যাথিক পেইন থাকলে একটা নিউরোভিটামিন অথবা প্রিগাবালিন, একটা ক্যালসিয়াম। এছাড়া আমাদের অর্থোপেডিক্স এর ট্রিটমেন্ট কম, যেটা আমাদের করতে হয় মেইনলি ডায়াগনোসিস আর হচ্ছে এই যে টানাটানি করে জায়গা মতো বসায় দেওয়া। তুমি ফ্র্যাকচার কতটা ভালো রিডাকশন করতে পারতেছো, ঠিক মতো কতটা প্লাস্টার করতেছো, কোনটা ঠিক মতো ডায়াগনোসিস করতে পারতেছো, সেটা হচ্ছে তোমার ক্রেডিটের জায়গা। ওষুধ লেখা কোনো ক্রেডিটের জায়গা নাই অর্থোপেডিক্স। তাহলে একটা হচ্ছে ফ্র্যাকচার, একটা হচ্ছে ডিসলোকেশন, একটা সাবলাক্সেশন, আর একটা হচ্ছে ফ্র্যাকচার ডিসলোকেশন। পরের পেজে যেতে পারি না? আসো, সবার লাস্টের টপিকটা ছিল রিডাকশন। দেখো কয়জনে মিলে হাত টানতেছে, এইদিকে একজন, উল্টা দিকে একজন, আর একজন সামনে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে, মজা নিচ্ছে আর কি। ওকে, এখন তোমার কাছে মনে হচ্ছে কে ডাক্তার, কে অ্যাসিস্ট্যান্ট বলতে পারবা? এখানে কে সার্জন, কে অ্যাসিস্ট্যান্ট? স্যার এলবো যেটা ধরছে। আচ্ছা, এলবো যে ধরে রাখছে সে অ্যাসিস্ট্যান্ট। আর হচ্ছে যে ফোরআর্ম ধরে রাখছে হ্যান্ড, ওটা হচ্ছে ডক্টর। হ্যাঁ, একটু শোনো আমি বলি, একটু মেডিকেল টার্ম ইউজ করার চেষ্টা করো। বাংলা শব্দে বললে তো খারাপ শোনা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে, কোনো ঘটনা ইয়ে নাই। এখানে হচ্ছে আমরা রিডাকশন করতেছি একটা ফ্র্যাকচার লিম্বের। হ্যাঁ, খুব পসিবলি এটা হচ্ছে কোলিস ফ্র্যাকচারের ট্রিটমেন্ট চলতেছে। কোলিস ফ্র্যাকচারের নাম শুনছো? জি স্যার। আচ্ছা, কোলিস ফ্র্যাকচার কোথায় হয়? 2.5 সেন্টিমিটার above the wrist। রিস্ট জি স্যার। ফ্র্যাকচার। জি স্যার। বোনসের নাম বলতে হবে। রেডিয়াস। রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াসের লোয়ার এন্ডে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য স্টাইলয়েড অথবা 1.5 cm ফ্রম আর্টিকুলার সারফেস কল্ড কোলিস ফ্র্যাকচার। এটা সামনে পড়বা, সমস্যা নাই। তাহলে আমরা কি করতেছি দেখো, ট্রাকশন ইন দা লাইন অফ দা বোন। সেকেন্ড পিকচার হচ্ছে ডিসইম্প্যাকশন, মানে আমার দুইটা বোনস এইভাবে লক হয়ে গেছে, এটাকে আমি ডিসইম্প্যাক্ট করার জন্য উল্টা দিকে টান দিতেছি। টান দেওয়ার ফলে এটা এদিকে ছুটে যাবে। ছুটে যাওয়ার পরে 3 নাম্বার যে পিকচারটা, এখানে আমি এটাকে তার নরমাল যে রিডিউসড পজিশন সেখানে নিয়ে যাচ্ছি। এটাকে বলে হচ্ছে ফ্র্যাকচার রিডাকশন টু ইটস নরমাল অ্যানাটমিক্যাল পজিশন। কোলিস ফ্র্যাকচারে সাধারণত আমরা যে পজিশনে লিম্বটা রিডাকশন করি সেটা হচ্ছে পামার ফ্লেকশন, আলনার ডেভিয়েশন। আমার পামটা ফ্লেকশন হবে, আলনার সাইডে ডেভিয়েশন হবে।
ঠিক আছে, আমরা নেক্সট পেজে যেতে পারি। আচ্ছা, নেক্সট পেজে আছে আমাদের ইউনিয়ন, কনসলিডেশন আর হচ্ছে নন ইউনিয়ন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানতেই হবে সেটা হচ্ছে নন ইউনিয়ন। ইউনিয়ন কনসলিডেশন জানার জন্য জানো, দুইটা বোনস একটা আরেকটার সাথে লেগে গেছে, নতুন করে ক্যালাস ফর্মেশন হয়েছে, বাট ওই ক্যালাসটা এখন পর্যন্ত তুমি যদি টেন্ডারনেস চেক করো, পেশেন্ট বলবে যে তার ওখানে এখনো পেইন আছে, মানে সেটা হচ্ছে টেন্ডার। এটাকে বলবো আমরা ইউনিয়ন। ইউনিয়নটা হচ্ছে ইনকমপ্লিট রিপেয়ার। ঠিক আছে, ইউনিয়ন হচ্ছে ইনকমপ্লিট রিপেয়ার। ক্যালাসটা ক্যালসিফাইড হয়েছে কিন্তু এখনো অফসাইড হয় নাই, মানে কনসলিডেশন এখনো হয় নাই। কনসলিডেশন যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে তার ওইটা সম্পূর্ণভাবে লেগে গেছে, ওইখানে কোনো পেইন থাকবে না। তাহলে যেটা পেইনফুল সেটা হচ্ছে ইউনিয়ন, যেটা পেইনলেস সেটা হচ্ছে কনসলিডেশন। এতটুকু মাথায় রাখলেই চলবে। ক্লিনিক্যালি ফ্র্যাকচার ইজ স্টিল আ লিটল টেন্ডার, আর কনসলিডেশন হচ্ছে ক্লিনিক্যালি দ্য ফ্র্যাকচার সাইট ইজ নন টেন্ডার। ইউনিয়ন এন্ড কনসলিডেশন, একটা হচ্ছে ক্যালসিফাইড ক্যালাস আর একটা হচ্ছে অসিফাইড ক্যালাস। একটাতে থাকবে ক্যালসিফাইড ক্যালাস ইউনিয়নে, আর একটা হচ্ছে অসিফাইড ক্যালাস। আচ্ছা, নন ইউনিয়নের নিচের অংশটা লিখতে হবে, অবশ্যই জানতে হবে ইয়েলো অংশ যেটা, হ্যাঁ, ফ্র্যাকচার শোস নো ভিজিবল প্রোগ্রেসিভ সাইন অফ হিলিং উইদিন 3 months অফ ইনজুরি। তুমি ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করে দিছো, অথবা পেশেন্ট প্লাস্টার করে নাই, তোমার কাছে 3 মাস পরে আসছে, দেখলা যে এখন পর্যন্ত কোনো হিলিং এর সাইন সিমটম নেই, রেডিওলজিক্যাল অথবা ক্লিনিক্যাল। রেডিওলজিক্যালি আমরা কিভাবে দেখতে পারি? এক্সরে করে দেখতে পারি। আর ক্লিনিক্যালি আমি তার লিম্বে যে ফ্র্যাকচার সাইটটা মুভ করে দেখি যে সেটা মুভ করতেছে কিনা। দেয়ার ইজ নো ভিজিবল প্রোগ্রেসিভ সাইন অফ হিলিং উইদিন 3 months অফ ইনজুরি। আসো আমরা কয়টা ছবি দেখতে পারি নাকি? দেখো উপরের যে ছবি কোথায় আছে বলো, উপরের যে সিরিয়ালি 4টা ছবি ফ্র্যাকচার সাইট বলো। শ্যাফট অফ Humerus. Humerus. হিউমেরাস। হ্যাঁ, হিউমেরাস। Body of the humerus. বডি, কার বডি? প্রথমে বলছি সবকিছু অ্যানাটমিক্যাল টার্ম ইউজ করবা। বলতে পারো ডায়াফাইসিয়াল ফ্র্যাকচার, শ্যাফট অফ হিউমেরাস বলতে পারো, বডি কি আবার? আচ্ছা, ডে 1 ফ্র্যাকচার হয়েছে, ডে 4 দেখো যে কোনো কারণে হোক তার ফ্র্যাকচার সাইটটা মুভ হয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, ডে 7 এ এসে দেখো যে ফ্র্যাকচার সাইট চারপাশে রেডিও অপেক কিছু শ্যাডো দেখা যাচ্ছে, দেখতেছো? এইটাকে আমরা বলি ক্যালাস। তার মানে তার ওইখানে ক্যালাস আসছে, কিন্তু এটা ইউনিয়ন হবে বলবো, কিন্তু এটা কমপ্লিট না, এটা হচ্ছে ইনকমপ্লিট। তার মানে এখনো এটা টেন্ডারনেস এখানে থাকবে, আমি যদি তার হাত দিলে টেন্ডারনেস থাকবে। সপ্তাহ পরে আসছে দেখো একেবারে সুন্দর দেখা যাচ্ছে, পুরোটা একটা সাথে লেগে পুরো সাদা দেখা যাচ্ছে, সেখানে কোনো আলাদা রেডিও লুসেন্ট কোনো লাইন নেই, পুরোটাই পুরো রেডিও অপেকের মধ্যে দেখা যাচ্ছে। এটাকে আমরা বলবো কনসলিডেশন। তাহলে 7 দিন পরে আসছে ক্যালাস, 2 সপ্তাহ পরে আর 2 উইকস পরে আসছে কনসলিডেশন। আর লাস্টলি দেখো আমার লিম যেমন ছিল ঠিক আগের পর্যায়ে ফিরে আসছে। এটাই হচ্ছে জাদু, যে আল্লাহ পাক আমাদের ব্রেইন থেকে এমন ভাবে স্টিমুলাস সিস্টেম করে দিছে যে তোমার এটা বাঁকা, সে বাঁকা হয়ে লাগবে না, সে তোমার যখন রিমডেল হবে, বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি যখন রিমডেলিং হবে, সে তার নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে যাওয়ার যথেষ্ট চেষ্টা করবে, যতটুকু পারে সে আগের পর্যায়ে যাওয়ার চেষ্টা করে। এমনও আছে, আমরা একটা বাচ্চা আসছিল তোমাদের গাইনিতে যে কি বলে বাচ্চাদের শোল্ডার ডিস্টোসিয়া হয় না, শোল্ডার ডিস্টোসিয়া, তার ভিতরে লিম আটকে গেছে, দেখছো না? অথবা যে কোনো অবস্ট্রাক্টেড লেবার, যাই হোক অবস্ট্রাক্টেড লেবারে টানাটানি করে বাচ্চা বের করছে, বাচ্চার থাই বোন যেটা আমাদের ফিমার, শ্যাফট অফ ফিমার ঠিক এইভাবে ছিল, এক্সরে করার পরে এইভাবে বাঁকা হয়েছিল। যখন নিয়ে আসছে আমাদের যে প্রফেসর স্যার ছিলেন আমাদের ট্রেনিং এর সময়, স্যার বললেন যে যেভাবে আছে ওইভাবে রেখে দেন, বাচ্চারা একটা ডায়াপার পরায় রাখেন। আল্লাহ রহমতে বাচ্চা 3 সপ্তাহ পরে আসছে, তার এই যে লিম এটা এইভাবে হয়ে আসছে, একটু বাঁকা ছিল। এটাই হচ্ছে তার রহমত, যে তুমি কিছু না করলেও তো লেগে যায়। এই যে কবিরাজদের যে এত এত ক্রেডিট নিচ্ছে, কবিরাজ বলতেছে যে আমি এত 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 কেস করছি, আমার এত এত রোগী ভালো হয়ে গেছে, আপনারা ডাক্তাররা কি করেন? তার মানে
তারা আল্লাহ পাকের রহমতে বেঁচে আছে, তাদেরও তো কিছু খাইয়া বাঁচতে হবে। তারা যদি কিছু না খাইতে পারে তাহলে তারা মরে যাবে। আল্লাহ পাক তাদেরও দিছে যে তোরাও কিছু খাইয়া বাঁচ। তো তারা কি করে, 2-4টা লাঠি নিয়ে আসে, বড় বড় বাঁশের কঞ্চি, ভিতরে কিছু লতা পাতা দেয়, লতা পাতা দিয়ে উপর দিয়ে কঞ্চি দিয়ে সুন্দরভাবে দড়ি দিয়ে বাইধা দেয়। যে ফ্র্যাকচারটা এইভাবে ছিল সেটা তো সোজা হবেই, সেটা তো লাগবেই, তারা ওই চান্সটাই নেয়। পরবর্তীতে কি করে, বলে যে একটা এক্সরে করে ডাক্তার দেখাতে যা, মানে সে কবিরাজি করবে কিন্তু এক্সরে দেখবে না, সে সেটার জন্য ডাক্তারের কাছে পাঠাবে। পরে আমরা দেখে বলবো যে কবিরাজ স্যারের চিকিৎসা খুবই ভালো হয়েছে, আপনার আর আসার দরকার নেই। কিন্তু ঘটনা যেটা ঘটে, মোর দেন 70 to 80% কেস, হ্যাঁ মোর দেন 70-80% কেস, যেগুলো তারা কি করে, এত সুন্দরভাবে বাঁধে যে যত শক্ত করে বাঁধবো, যত টাইট করে বাঁধবো তত ভালো হিলিং হবে। এত টাইট করে বাঁধে যে সেল থাকে সেখানে ব্লাড সার্কুলেশন হ্যাম্পিয়ার হয় এবং সেখানে একটা কন্ডিশন ডেভেলপ করে, সেটাকে আমরা বলি কম্পার্টমেন্ট সিনড্রোম। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ অর্থোপেডিক সার্জারি। কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে নিয়ে আসে, হাত পা সব পচায় নিয়ে আসে, তখন আমাদের কাজ একটাই করা, অ্যাম্পুটেশন করা, কেটে ফেলে দেওয়া। আল্লাহ না করুক, ওদেরকে বুদ্ধি দিক। আচ্ছা, আবার আসো সেকেন্ড নিচের পিকচারে, হ্যাঁ লেফট সাইডে নন ইউনিয়ন দেখতেছো, একজন পেশেন্টের হাত দেখা যাচ্ছে, তার রাইট আপার আর্ম সুন্দরভাবে কার্ভ হয়ে আছে, পাশে তার এক্সরে দেখা যাচ্ছে, এক্সরের মধ্যে কিছু ক্যালাস দেখা যাচ্ছে, ক্যালাস, কিন্তু মাঝখানে একটা সুন্দর লাইন রেডিওলুসেন্ট, তার মানে বোনসের দুইটা এন্ড একটা আরেকটার সাথে লাগতে পারে নাই, মাঝখানটা ফাঁকা। এটাকে আমরা বলি নন ইউনিয়ন, নো ভিজিবল সাইন অফ হিলিং রেডিওলজিক্যালি অর ক্লিনিক্যালি। তারপরে একটা ছবি দেখো, এটা হচ্ছে তোমার লোয়ার লিম্বের পিকচার, টিবিআর মধ্যে একটা সুন্দর রড দেখা যাচ্ছে, দেখছো একটা সুন্দর রড দেখা যাচ্ছে এবং দুইটা স্ক্রু দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি নেইল, ইন্ট্রামেডুলারি নেইল। কিন্তু তার মাঝখানে যে জয়েন্ট, যে ফ্র্যাকচারের যে জায়গাটা, সেই ফ্র্যাকচারের জায়গাটা কিন্তু এখনো ফাঁকা। তার পাশের ছবিতে দেখো, নেইল সরানোর পরে ওই জায়গাটা এখনো ফাঁকা রয়ে গেছে। এই দুইটাই হচ্ছে নন ইউনিয়ন। এখানে একটা হচ্ছে হাইপারট্রফিক নন ইউনিয়ন, একটা হচ্ছে অ্যাট্রফিক নন ইউনিয়ন। তাহলে এখান থেকে ছোট্ট একটা ইনফরমেশন জেনে রাখো, যে নন ইউনিয়নে দুইটা ফ্র্যাকচার এন্ডের মাঝে ক্যালাস ফর্মেশন হবে, মানে সে ক্যালাস তৈরি করতে পারে, ওই এন্ডটা ক্যালাস তৈরি করার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু সে ইউনিয়ন হতে পারতেছে না, যে কোনো কারণেই হোক। নন ইউনিয়নের কজ আমরা পরে বের করব, তখন এটাকে আমরা বলি হাইপারট্রফিক নন ইউনিয়ন। আর যে ফ্র্যাকচারটা আমি সুন্দরভাবে কাছাকাছি আনার পরেও সেখানে কোনো ক্যালাসই আসলো না, নো ভিজিবল রেডিওলজিক্যাল ক্যালাস এবং নন ইউনিয়ন, তখন এটাকে আমরা বলবো অ্যাট্রফিক ইউনিয়ন। এতটুকু রাখো যথেষ্ট। অ্যাট্রফিক হতে পারে, অ্যাট্রফিক হতে পারে, হাইপারট্রফিক ক্যালাস আসবে, অ্যাট্রফিক কোনো ক্যালাস আসবে না। তোমরা কেউ কিছু বলতেছো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। এখন বন্ধু আনোয়ারের পক্ষে কথা কয়। ভিডিও খুঁজে ভিডিও চলতেছে। আচ্ছা, সবার লাস্টে যে পিকচারটা এটা দেখো, দুইটা ফ্র্যাকচারড বোন, একটা হচ্ছে তোমার কোথায়, থাই বোন, মানে হচ্ছে ফিমারের শ্যাফট, ফিমারের শ্যাফটে একটা ফ্র্যাকচার দেখা গেল ফার্স্ট ছবিতে। পরের ছবি দেখো, দুইটা হচ্ছে সুন্দরভাবে ইউনিয়ন হয়েছে, কিন্তু দুইটা একটা উপরে, তখন এটাকে আমরা বলি নন ইউনিয়ন, সরি এটাকে আমরা বলি ম্যাল ইউনিয়ন। তাহলে ইউনিয়ন, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, ইউনিয়ন, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন। ফ্র্যাকচারের কমপ্লিকেশন আসলে তখনই দুইটা জিনিস আসে, একটা হচ্ছে নন ইউনিয়ন হতে পারে, একটা ম্যাল ইউনিয়ন হতে পারে। এই দুইটা টার্ম অবশ্যই জানতে হবে। আচ্ছা, এতটুকু তো পারবা তাই না? এরপর আসলে ক্লাসিফিকেশনে অ্যাকর্ডিং টু এটিওলজি ফ্র্যাকচার কি রকম হতে পারে, একটা হতে পারে ট্রমাটিক, একটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ট্রমাটিক ফ্র্যাকচার, তোমারে কেউ বড় লম্বা লাঠি দিয়ে একটা বাড়ি মারলো, বাড়ি মারার পরে সেটা ফ্র্যাকচার হয়ে গেল, তখন এটাকে আমরা বলি ট্রমাটিক ফ্র্যাকচার। সেটা হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে ফল ফ্রম হাইট, সেটা হতে পারে চোরকে পিটানোর পরে যেটা, সেটা হইতে পারে।
আচ্ছা, বি যেটা সেটা হচ্ছে ফ্যাটিক অর স্ট্রেস ফ্র্যাকচার। ফ্যাটিক অর স্ট্রেস ফ্র্যাকচার মানে পেশেন্ট তার যে লিম্বের ফ্র্যাকচার হবে সেই লিম্ব অথবা যে বোনসের ফ্র্যাকচার, বোনসটা কমপ্লিট কন্টিনিউয়াসলি সেম স্ট্রেসের উপর দিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি যদি বোনসের উপরে আস্তে 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 করে বাড়িয়ে দিতে থাকো, হ্যাঁ, ব্লান্ট ট্রমা দিতে থাকো, একটা সময় ওইটা লুজ হয়ে ঠাস করে ভেঙে যাবে। এটাকে বলে স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচারের নাম আসছে কোত্থেকে? আমাদের যে ডিফেন্সের ভাই বোনেরা আছেন, তারা যারা রেগুলার প্যারেড করে, কন্টিনিউয়াসলি একই ধরনের কি বলে সাবধান সাবধান বলে লাফায় না, এই যে কন্টিনিউয়াসলি চাপ পড়তেছে অথবা প্যারেড যখন করতেছে, তখন ইউজুয়ালি 2-3টা বোনসে কমনলি ফ্র্যাকচার দেখা যায়, নোটিস হয়। সেটা হচ্ছে ফ্র্যাকচার ফিফথ মেটাটার্সাল অথবা ফ্র্যাকচার থার্ড অথবা সেকেন্ড মেটাটার্সাল, সেকেন্ড থার্ড ফিফথ মেটাটার্সাল, মানে মেইনলি মেটাটার্সাল বলতে পারো। মেটাটার্সাল ফ্র্যাকচার কমনলি স্ট্রেস ফ্র্যাকচার পাওয়া যায়। এছাড়া অন্যান্য মনে হইতে পারে যদি সেম স্টিমুলাস সেম স্ট্রেস কন্টিনিউয়াসলি দেওয়া হয়। ঠিক আছে, সবার লাস্টেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। যে কোনো ধরনের প্যাথোলজি হতে পারে, এটা অবশ্যই ভালো করে জানতে হবে। তোমাদের কার্ড আছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন বলতে হচ্ছে কি কি ধরনের কজ আছে সেটা তোমাদের জানতে হবে, সেটা আমরা সামনে অবশ্যই পড়বো। একটা পেশেন্ট এই হয়েছে, তার বোনগুলো অস্টিওপোরোসিস হয়েছে, তাহলে আমরা বলতে পারি অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। একটা অ্যাডাল্ট পেশেন্টে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে, তখন কি ডেভেলপ করতে পারে? সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। একটা বাচ্চা তার রিকেট ডেভেলপ করতে পারে, সেখান থেকে যে ফ্র্যাকচার হবে সেটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। একটা পেশেন্টের যে কোনো বোনসের মধ্যে টিউমার হতে পারে, সেই বোনসের টিউমার থেকে সেটা ফ্র্যাকচার হয়ে গেলে তখন ওইটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। একটা পেশেন্ট কন্টিনিউয়াসলি স্টেরয়েড নিচ্ছে, হ্যাঁ, স্টেরয়েড নেওয়ার কারণে বোনসটা আস্তে আস্তে উইক হতে থাকে, একটা সময় ফ্র্যাকচার হয়ে গেলে সেটা বলবো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আর কোনো কজ জানতে চাও? সামনে জানাই দিব সবকিছু। তাহলে হতে পারে কিছু টিউমার হতে পারে, কিছু হতে পারে ট্রমা, এইজের কারণে হতে পারে যেমন অস্টিওপোরোসিস। মেটাবলিক কজ হতে পারে অস্টিওম্যালেশিয়া অথবা রিকেট। টিউমার হতে পারে যেখানে অস্টিওসার্কোমা, অস্টিওকন্ড্রোমা, জায়ান্ট সেল টিউমার হতে পারে, ইনফেকশন, অস্টিওমাইলাইটিস, অনেকগুলো কজ আছে। হতে পারে স্টেরয়েড ইনডিউসড, হতে পারে তার যে কোনো কি বলে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, একজন বলে কুশিং সিনড্রোম হতে পারে, হতেই পারে। ঠিক আছে, তাহলে তিনটা হচ্ছে ট্রমাটিক, একটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাকর্ডিং এটিওলজি। আচ্ছা, প্রথম ছবি যেটা সেটা হচ্ছে একটা যে কোনো ট্রমাটিক ফ্র্যাকচার, সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা কমিউনিকেটেড ফ্র্যাকচার। ফ্র্যাকচারটা কোথায় হয়েছে বলতে পারবা? ফ্র্যাকচার সাইট? Sir, shaft of the tibia and fibula. লেফট অফ দা টিবিয়া এন্ড ফিবুলা। এগুলো যত বেশি বলবা তত বেশি প্র্যাকটিস হবে। সেকেন্ডটা কোথায় ফ্র্যাকচার? The second metatarsal. সেকেন্ড মেটাটার্সাল। এই যে এখানে দেখো ফ্র্যাকচারে কোনো লাইন দেখা যাচ্ছে না, কিন্তু একটা ক্যালাস দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস। পেশেন্ট তোমার কাছে এসে বলবে যে স্যার অনেকদিন ধরে আমার পায়ে ব্যথা করতেছে, আমি এই কাজ করি, হয়তো আবার সে প্যারেড করতে রেগুলার, যাই হোক, তুমি বলো ঠিক আছে একটা এক্সরে করে নিয়ে আসেন। অনেকে বলবে যে একটু ব্যথার জন্য কিসের এক্সরে, ঠিক আছে করেন না, চলে যান। যে করবে তারটা এমন আসতে পারে, যেহেতু তার হিস্ট্রি আছে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেস ফ্র্যাকচার অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস। দেখা যাচ্ছে একটা ক্যালাস ফর্ম হয়েছে, রোগী বুঝতেই পারে না তার ওইখানে যে ফ্র্যাকচার হয়েছে, শুধু পেইনের কথা বলছে, সিম্পল পেইন। স্ট্রেস ফ্র্যাকচারে অনেক কম ব্যথা হয়। আচ্ছা, তারপরে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বোঝার একটা হচ্ছে সেটা সুন্দর ফ্র্যাকচার দেখা যাবে, আশেপাশে অস্টিওলাইটিক লেশন দেখা যাবে, অস্টিওলাইটিক লেশন দেখা যাবে, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। কমনলি অস্টিওলাইটিক, মাঝে মাঝে অস্টিওব্লাস্টিক। অস্টিওব্লাস্টিক কখন বুঝবো? যখন কোনো টিউমারাস কন্ডিশন থাকে, হিউজ অস্টিওব্লাস্টিক লেশন থাকতে পারে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে যে ফ্র্যাকচারের যে লাইনটা সেটা ইভেন থাকে না। নরমাল যে ফ্র্যাকচার সেটা দেখবে একবারে সুন্দর শার্প, একটা ট্রান্সভার্স হতে পারে, অবলিক হতে পারে, কিন্তু ইউজুয়ালি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার গুলো একটু ইটেন থাকে, দেখা যায় যে এই যে রাফ থাকে, ইভেন থাকে না। দুইটা ছবি দেখছো, এগুলো হচ্ছে দুইটাই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আচ্ছা, তাহলে ট্রমাটিক ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার আর হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ট্রমাটিক ফ্র্যাকচার যেটা মেইন, সরাসরি ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন যদি বলো তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য সাইট, অ্যাকর্ডিং টু দ্য এক্সটেন্ট, অ্যাকর্ডিং টু কনফিগারেশন, আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। পড়ার প্রেসার লোড কি বেশি পড়ে যাচ্ছে?
হ্যালো, শুনতেছো কথা? জি স্যার। কয়জন আছো লাইনে? আছো কয়জন? টোটাল নাম্বার কয়জন বলো? 92 92। তাহলে একজন 92% কাছে পাঠাবা কবিরের কাছে। কবির কাছে মেসেজ যাবা, অর্ডার দিবা। আমাদের পড়াশোনা থেকে খুব আমার টাইম মনে শেষ হয়ে আসতেছে, 3 মিনিট আছে। তোমাদের পড়াশোনার কি অবস্থা সেটা আমাকে বলো একজন। পড়াশোনা কি আদৌ হচ্ছে না একেবারে বন্ধ করে দিছো? রমজান মাস রোজা রেখে কুল পাই না আবার পড়াশোনা। রোজা তো রাখো, নামাজ পড়ো তো না? শুধু রোজা রেখে কাহিল, নামাজ পড়তে পারো না? Good, নামাজ পড়বা, রোজা পড়বা, আর অবশ্যই চেষ্টা করবা যারা মুসলমান আছে অ্যাটলিস্ট একবেলা হলেও একটা কোরআন শরীফ পড়তে। করোনার হাত থেকে তো বাঁচতে হবে। যদি মরে যাও তখন কি করবে? ওই দুনিয়া গেলে তো ধরবে যে কি করে আসছিস সর্বশেষ। তখন বলতে পারবো স্যার রোজাও রাখছি, নামাজও পড়ছি, কোরআন শরীফও একটু পড়ে আসছি, মাফ করে দেন। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো ভালো করে, পরবর্তী ক্লাস থাকলে করো, না থাকলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আম, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।